আচ্ছা দেখো, পরের কোশ্চেনে আমি পেজ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। পরের কোশ্চেনের পেজটা দেখো। ফার্স্ট কোশ্চেন কি বলে দিয়েছে? ফার্স্ট কোশ্চেন বলে দিয়েছে এফএক্স বলে দিয়েছে, আর টু আর ম্যাপ করেছে, এফএক্স বলে দিয়েছে, জি কম্পোজ এফ বলে দিয়েছে আমাকে। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাকে জি অফ এক্সটাকে ফাইন্ড করতে হবে। জি অফ এক্স সমান কত এটা চেয়েছে। তাহলে এফএক্স যদি এটা হয়ে থাকে, তাহলে জি কম্পোজ এফ এই রেজাল্টটার কথাটার মানে হচ্ছে এইটা, জি অফ এফ এক্স ইজিকালস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফাইভ, এই রেজাল্টটা। এবার এফ এক্স তো আমি জানি এইটা, এফ এক্স মানে আমি কত জানি, এফ এক্স মানে জানি আমি এক্স প্লাস টু, তাহলে এক্স স্কোয়ার এটাকে তো পেয়ে গেছি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফাইভ। তাহলে আমি এক্সের জায়গায় এক্স প্লাস টু ইজিকালস টু যদি ওয়াই বসিয়ে পাই তাহলে কি পাবো, জি অফ ওয়াই পেয়ে যাব। তাহলে এক্স প্লাস টুকে যদি ওয়াই ধরেছি, তাহলে যে জায়গায় তো ওয়াই বসিয়ে দিয়েছি, কিন্তু তাহলে এক্স এটাকে তো এক্সটাও চেঞ্জ করতে হবে। তাহলে এক্স ইজিকালস টু কত হবে, ওয়াই প্লাস টু। এক্স ইজিকালস টু এখান থেকে পাচ্ছি ওয়াই প্লাস টু, তাহলে এক্স ইজিকালস টু কত পেয়েছি, ওয়াই প্লাস টু, সেটার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই প্লাস টু প্লাস ফাইভ। তাহলে জি অফ ওয়াইয়ের রেজাল্ট কত হয়ে যাচ্ছে, ওয়াইয়ের রেজাল্ট হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ফোর হয়ে যাবে, মাইনাস টু ওয়াই মাইনাস ফোর প্লাস ফাইভ। তাহলে জি অফ ওয়াই ইজিকালস টু রেজাল্টটা পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার ফোর ওয়াই মাইনাস প্লাস টু ওয়াই, ফোর ফোর কেটে গেল, তাহলে প্লাস ফাইভ। তাহলে একই রকমভাবে ওয়াইয়ের জায়গায় যদি আমি সোজা এক্স পুট করে দিই, তাহলে রেজাল্টটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ। এইটা হয়ে গেছে আমার জি অফ এক্সের রেজাল্ট। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যাই, পরের প্রবলেমটা দেখি। আচ্ছা, পরের প্রবলেম দেখো কি বলে দিয়েছে। পরের প্রবলেম বলে দিয়েছে আমাকে এক্স বাইনারি অপারেশন ওয়াই। অপারেশনটা কিচ্ছু না, অপারেশনটা আমাকে যেটা দিয়েছে সেই রেজাল্টটা যেন এই রেজাল্টটা হয়, মানে দুটি সংখ্যা কোনো প্রকারে নিজেদের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে এই রেজাল্টটা দেবে। তাহলে সেই সংখ্যাগুলো কোথায় হবে, মূলত সংখ্যা থেকে হবে, কিন্তু ওই সেটের মধ্যে ওয়ান থাকবে না, মানে ওয়ান বাদ দিয়ে যে মূলত সংখ্যা সেটটা হচ্ছে সেটা হবে অ্যাকচুয়ালি। তাহলে বাইনারি অপারেশন যদি এটা হয়ে থাকে, তাহলে একসম উপাদান নির্ণয় করতে বলেছে। তাহলে একসম উপাদান সবসময় কি হয়ে যাবে, সবসময় ই হয়। তাহলে ধরি একসম উপাদানটি হলো ই, ধরি একসম উপাদানটি হলো ই। তাহলে ই হচ্ছে একসম উপাদান। ই কি করে, ই যে কোনো একটা বস্তুকে যে বস্তুটা কিনা ই, যেখানে ই ই বিলংস করতে হবে এই সেটের মধ্যে, কিন্তু অবভিয়াসলি কিউ মাইনাস ওয়ান এই সেটের মধ্যে বিলংস করতে হবে। আর এ ই দুজনেই বিলংস করবে কোথায়, কিউ মাইনাস ওয়ান। আচ্ছা, ই বলছে এমন একটা উপাদান যেটা কিনা এর সঙ্গে যদি অপারেশন তৈরি করে তাহলে সোজা এ রিটার্ন করবে, তা সেটাকে বলে একসম, মানে এক রেজাল্ট দেবে। তাহলে এই দুটো অপারেশন, এটা যদি এক্স ওয়াই হয়, এটা যদি এক্স, এটা যদি ওয়াই হয়, তাহলে সম্পর্কটা তৈরি হবে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা যোগ মাইনাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ইজিকালস টু এ পড়ে থাকলো। বোঝা গেছে আশা করি। এবার নেক্সট লাইনে আমি কী করতে লিখতে পারবো, এখানে দেখো এই যে রেজাল্ট, এ আর এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এইখান থেকে কমন নিতে পারবো ই মাইনাস এ ই ইজিকালস টু জিরো হয়েছে। এবার ই যদি কমন নিই তাহলে ওয়ান মাইনাস এ সমান জিরো, তাহলে ই সমান কত হয়ে যাবে, এই দেখো জিরো ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ। এবার এ যে বস্তুটা ওয়ান হলে কি সমস্যা হতো, এখানে ওয়ান মাইনাস ওয়ান অসঙ্গত হয়ে যেত, তাই ই আর ই এর রেজাল্ট আর পেতাম নেই। তাহলে কি হতো, তার জন্য ওয়ানকে বাদ দিয়ে দিয়েছে, তাহলে ই কি হবে, ই জিরো হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যাই, পরের প্রবলেমটা দেখি। আচ্ছা দেখো, পরের কোশ্চেন কি বলে দিয়েছে। পরের কোশ্চেন বলে দিয়েছে আমাকে
পরের কোশ্চেন বলে দিয়েছে এ বলে দিয়েছে আর আই বলে দিয়েছে, সেখানে ওই রেজাল্টটা এটাও বলে দিয়েছে, সেখানে কে এর মান বের করতে বলেছে। তাহলে প্রথমে তো এ স্কোয়ার বের করতে হবে। এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ মানে এ রয়েছে 10-17 অ্যান্ড 10-17, তাহলে গুণ যদি করতে হয় রো কলামের সাথে গুণটা হয়ে যায়, তাহলে যে বস্তুটা আসবে রো কলামের সাথে গুণ হবে 1 × 1 0 × -1, তাহলে 1 পেয়ে যাচ্ছি। আবার প্রথম রো সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই হবে 0 0 0। তারপর এই বস্তুটার জন্য, এই বস্তুটা কত নম্বর বস্তু, প্রথম রো দ্বিতীয় রো প্রথম কলামের বস্তু, তাহলে দ্বিতীয় রো প্রথম কলামের সাথে গুণ হবে, তাহলে 1 1 -1, আর এই রেজাল্টটা হচ্ছে -1, অ্যাকচুয়ালি হচ্ছে -1 আর -7, আর এটা গুণ করলে এটা হচ্ছে 0 + 49, তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে এটার 10 -8 and 49, এই রেজাল্টটা পেয়ে গেলাম। তাহলে ভ্যালুটা বসিয়ে দিই, এখানে ভ্যালুটা যদি বসিয়ে দিই এই রেজাল্টটা পাচ্ছি কত, 10 -8 and 49। আচ্ছা 8 এর রেজাল্ট কত পেয়েছি, 10 -8 and 7 প্লাস কে ইন্টু আই হচ্ছে 1001। তাহলে পরের লাইনে দেখতে পাচ্ছি 10 -8 49, এই রেজাল্টটা হয়ে যাচ্ছে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 80 -8 8 যা, ও সরি এটা -1 ছিল, তাহলে -8 আর 7 8 যা 56 প্লাস কে মাল্টিপ্লাই করলে কে 0 0 কে, তাহলে এই দুটো অ্যাড যদি করে দিই তাহলে কত দেখতে পাচ্ছি 10 -8 49, আর এই রেজাল্টটা হয়ে যাবে 8 প্লাস কে, এই বস্তুর সঙ্গে যোগ হবে, এই বস্তুর সঙ্গে যোগ হলে 0 + 0, এই বস্তুর সঙ্গে যোগ হলে 8 + 0, আর এই বস্তুর সঙ্গে যোগ হলে এই রেজাল্টটা হবে 56 প্লাস কে। তাহলে এই ম্যাট্রিক্সের সঙ্গে সমান হলে এইটা সমান এটা হবে, এটা সমান এটা হবে, এটা সমান এটা হবে, এটা সমান এটা হবে, এইটা সমান এটা করলেই হবে, কারণ বাকিগুলো রেজাল্টটা দেখতে পাচ্ছি সেমই হচ্ছে 8 প্লাস কে, এইটা বা এটা করলেও হবে একই ব্যাপার। তাহলে কে = কত হয়ে যাবে, -7। তুমি এটা করো কি না তাও হবে সেম, 49 = 56 প্লাস কে, তাহলে কে = হয়ে যাবে 49 - 56, 150 + 6, তাহলে কে = -7। আশা করি বোঝা গেছে, বোঝা দিয়ে যাই পরের প্রবলেমটা দেখি কি বলছে। এখানে প্লাস ছিল, আচ্ছা পরের কোশ্চেন দেখো কি বলে দিয়েছে। পরের কোশ্চেন আমাকে বলে দিয়েছে কি, একটা ম্যাট্রিক্সের সঙ্গে সমান হলে XYZ এর মান নির্ণয় করো। তাহলে এটা খুব সম্ভবতই আমাদের জানা আছে, ম্যাট্রিক্সটা যদি সেম অর্ডারের হয় তবে যদি সমান করতে পারবো, সমান করতে পারলে এই বস্তুগুলো কি হয়ে যাবে, বস্তুগুলো সমান হয়ে যাবে। এটা সমান 9, z + x = 5 and y + z = 7, তাই তো। তাহলে লক্ষ্য করো এখানে এই দুটো যদি যোগ করে দিই, এটা 2, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 1, তাহলে 2 + 3 করে পাই, কি পাচ্ছি, যোগ করলে হয়ে যাবে z + x + y + z = 5 আর সাথে 12। তাহলে পরের লাইনে লিখতে পারবো x + y + 2z = 12, এটা 4 নাম্বার দিয়ে দিলাম, হয়েছে। এবার 1 - 4 করলে দেখো কি পাবো, বা 4 - 1 করে পাই। তাহলে 4 রয়েছে x + y + 2z = 12, আর 1 রয়েছে x + y + z = 9। তাহলে মাইনাস করলে এটা মাইনাস সবগুলো মাইনাস হবে, x কেটে যাবে, y কেটে যাবে, এখানে পড়ে থাকবে z = 3, z = 3 পেলে 2 কি ইমপ্লাইজ করবে, 2 ইমপ্লাইজ করছে z + x = 5। তাহলে z এর রেজাল্ট যদি পুট করে দিই তাহলে x = হয়ে যাবে
2 5 3 দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। একই রকমভাবে 3 থেকে কি পাচ্ছি, 3 থেকে পাই বা 3 ইমপ্লাইজ করছে y প্লাস জেড ইজ ইকাস টু 7, তাহলে y প্লাস 3 ইজ ইকাস টু যদি 7 হয়ে থাকে y ইজ ইকাস টু 3 দিয়ে গেলে হয়ে যাবে 4। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যাই পরের প্রবলেম দেখি কি বলছে। আচ্ছা পরের কোশ্চেন দেখো কি বলেছে। পরের কোশ্চেন হয়েছে এটা। পরের কোশ্চেন যদি এটা বলে তাহলে y2 মানে আর কিছুই না, y2 মানে হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2y বাই dx2, বা আমরা f ডাবল ড্যাশও বলতে পারি। একই রকমভাবে y1 মানে হচ্ছে dy বাই dx, তার মানে হচ্ছে f ড্যাশ x, সবগুলো কথার মানে হচ্ছে এক। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি কি লিখবো, diff উইথ রেসপেক্ট টু x, তাহলে কি পেয়ে যাবো dy বাই dx। dy বাই dx মানেই হচ্ছে y1, সেটা হয়ে যাবে ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কে না জানে, আমিও জানি তুমিও জানো সবাই জানে। কেন? ইনি হচ্ছেন অতি ভদ্রলোক। কেন? ই টু দি পাওয়ার x থাকলে উনি ই টু দি পাওয়ার xই হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা তাহলে এইটাকে যেহেতু আমি এক্স ধরেছি, তাছাড়া এক্স না ধরলে ই টু দি পাওয়ার এক্সের ফর্মুলায় করতে পারতাম না। ই টু দি পাওয়ার এক্সের ফর্মুলা যেই হয়ে গেছে, এটাকে তো আমি এক্স ধরেছিলাম, তাহলে এটারও ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে বলে চেন রুল। চেন রুল যদি করি তাহলে 4x রয়েছে, শুধু যদি 4 থাকতো তাহলে ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়ে যেত, কিন্তু 4x এর রয়েছে, এক্সের সাথে রয়েছে, তাহলে 4 নিজের মতো থেকে যাবে, এক্সের ডিফারেন্সিয়েশন 1। তাহলে অ্যান্সার dy বাই dx এর রেজাল্ট কী হয়ে গেল, 4 ই টু দি পাওয়ার 4x। একই রকমভাবে এগেন যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে, তাহলে রেজাল্টটা হয়ে যাবে d2y বাই dx2। এই রেজাল্টটা হয়ে যাবে একই রকমভাবে 4 ই টু দি পাওয়ার এক্সের সাথে রয়েছে, 4 নিজের মতো থেকে যাবে, ই টু দি পাওয়ার 4x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার 4x, আবার 4x এর জন্য করতে হবে, তাহলে কত হয়ে যাবে 4x এর সাথে যেহেতু রয়েছে 4 নিজের মতো থেকে গেল, x এর ডেরিভেটিভ 1, তাহলে d2y বাই dx2 রেজাল্ট হয়ে গেল 16 ই টু দি পাওয়ার 4x। ওকে, আর আমি যদি লিখতে চাই অ্যান্সারটা, তাহলে 16yও লিখতে পারি, মানে এটাও আমি অ্যান্সার লিখতে পারি, d2y বাই dx2 এই রেজাল্টটা লিখতে পারি 16y। কেন? ই টু দি পাওয়ার 4xই তো y। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যাই পরের প্রবলেম দেখি কি বলেছে। আচ্ছা পরের কোশ্চেন দেখো কি বলে দিয়েছে। পরের কোশ্চেন বলে দিয়েছে আমাকে fx বলে দিয়েছে, fx এর ফার্স্ট টাইম ডেরিভেটিভের রেজাল্ট, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের রেজাল্ট তোমাকে বের করতে হবে। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের রেজাল্ট যদি বের করতে বলে, তাহলে আমি কি করব, ডিফারেন্সিয়েট করব diff উইথ রেসপেক্ট টু x, তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে আমার f ড্যাশ x। এবার লক্ষ্য করো আমি ডেরিভেটিভ করতে জানি না। কেন? ডেরিভেটিভের ফর্মুলা আমার জানা আছে, y ইজ ইকাস টু লগ x থাকলে কি করতে হয়, dy বাই dx এর রেজাল্ট হয়ে যাবে আমার 1 বাই x। তাহলে আমাকে লগ x ছাড়া তো কোনো উপায় নেই, তাহলে আমাকে এই পুরোটাকে x ধরতে হবে, তাছাড়া কোনো উপায়ই নেই আমার কাছে ডেরিভেটিভ করার, কারণ লগ x এর ফর্মুলা জানা ছিল আমার শুধু, তাই না? তাহলে লগ x পুরোটা x, তাহলে 1 বাই কত হয়ে যাবে, tan পাই বাই 4 প্লাস x বাই 2। আশা করি বোঝা গেছে। এরপরে দেখো এটা যেহেতু হয়ে গেল, এবার চেন রুল আমাকে করাটা বাধ্যতামূলক, কারণ আমি এটাকে x ধরে নিয়েছি, তাহলে ভেতরে কি রয়েছে, tan, এই পুরো ব্যাপারটাকে আমাকে তাহলে x ধরতে হবে। কেন? কারণ y ইজ ইকাস টু যদি tan x যখন ছিল, তাহলে dy বাই dx এর ডেরিভেটিভের রেজাল্ট ছিল আমার sec স্কোয়ার x। তাহলে এটাকে tan x ধরলে এই রেজাল্টটা হয়ে যাবে আমার sec স্কোয়ার, এটাকে তো x ধরেছি, তাহলে এটা পাই বাই 4 প্লাস x বাই 2 থেকে যাবে। বোঝা গেছে? কিন্তু এই ব্যাপারটাকে x ধরে তো আমি ডেরিভেটিভটা করেছি, tan x থাকলে এটা x হয়ে যাচ্ছে, তাহলে এটারও ডেরিভেটিভ করতে হবে। এটা যদি ডেরিভেটিভ করি তাহলে দেখো এখানে পাই বাই 4 তো ধ্রুবকের ডেরিভেটিভ 0, আর এখানে x বাই 2 এর সাথে কে রয়েছে, এই x বাই 2 মানে x এর সাথে কি রয়েছে 1 বাই 2 ইন্টু এক্স, তাহলে 1 বাই 2 নিজের মতো থেকে যাবে, x এর ডিফারেন্সিয়েশন 1 হয়ে যাবে। তাহলে ফাইনাল অ্যান্সার যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে পুরো ব্যাপারটাকে সাইন কোসে ব্রেক করে দিই, তাহলে সাইন পাই বাই 4 প্লাস এক্স বাই 2 ডিভাইডেড বাই কস পাই বাই 4 প্লাস এক্স বাই 2 ইন্টু সেক স্কোয়ার মানে হচ্ছে 1 বাই কস স্কোয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2 প্লাস না ইন্টু হবে, ইন্টু পড়ে থাকলো 1 বাই 2। তাহলে এইখানে দেখো এই যে হোল স্কোয়ার ব্যাপারটা রয়েছে, এটা নিচের সাথে একটা কেটে যাবে স্কোয়ারটা, তাহলে পরের লাইনে পড়ে থাকবে 1 ডিভাইডেড বাই 2 সাইন পাই বাই 4 প্লাস
x/2 ইন্টু কস π/4 প্লাস x/2, এটাও একটা ফর্মুলা আমরা করেছিলাম গুণিতক কোণে, 2 sin থিটা ইন্টু কস থিটা, এটার ফর্মুলা হয়ে যায় সাইন অফ 2 থিটা। তাহলে এটা পরের লাইনের রেজাল্টটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই সাইন অফ 2 থিটা, মানে 2 মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে দেখো, 2 ইন্টু দিস মানে 2 ইন্টু π/4 প্লাস 2 ইন্টু x/2, তাহলে রেজাল্টটা কত হয়ে যাবে, রেজাল্টটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই সাইন অফ π/2 প্লাস এক্স। তাহলে π/2 প্লাস এক্স করলে কত হবে, সাইন 90 প্লাস থিটা মানে হচ্ছে কস থিটা যদি কস এক্স যদি ওপরে চলে যায় তাহলে হয়ে যাবে সেক এক্স। তাহলে dy/dx এর রেজাল্ট কত হয়ে যাবে, এটা হয়তো প্রমাণ করতে দিয়েছিল, প্রুফ দ্যাট বলেছিল, সেক এক্স। ওকে, আশা করি বোঝা গেছে। বোঝাই দিয়ে যাই, পরের প্রবলেম দেখি কি বলেছে। দেখো পরের কোশ্চেন কি বলে দিয়েছে, পরের কোশ্চেন বলেছে এই যে রেজাল্টটা নেওয়া আছে সেখানে এবিসিকে অপনয়ন করতে হবে। এবিসিকে অপনয়ন করার উপায় হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করতে থাকো, তাহলে ডিফারেন্সিয়েট করলে ডিআইএফএফ উইথ রেসপেক্ট টু এক্স হবে। তাহলে ডিফারেন্সিয়েট করলে কত হবে, এ এক্স এর ডিফারেন্সিয়েশন তো 1, বি ওয়াই ডিফারেন্সিয়েশন dy/dx, আর সি এর ডিফারেন্সিয়েশন 0। নেক্সট লাইনে বি dy/dx সমান মাইনাস এ হয়ে যাবে, dy/dx সমান মাইনাস a/b হবে। এগেন যদি ডিফারেন্সিয়েট করি ডিআইএফএফ উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে d2y/dx2 = 0, এটাই হয়ে যাবে ওর অবকল সমীকরণ। ওকে, খুবই সোজা। এবিসিকে দূর করতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই এবিসিকে দূর করার। দেখো পরের প্রবলেমটা কিভাবে করব, পরের প্রবলেমটা বলে দিয়েছে ইন্টিগ্রেশন, একটা খুব সোজা ইন্টিগ্রেশন। পরের প্রবলেমটা কিচ্ছু না, এখানে শুধু ব্রেক করে দেবো সাইন এক্স। আচ্ছা, তাছাড়া আমি এটা করতে পারতাম, যেহেতু নিচে 1 মাইনাস কস এক্স রয়েছে, 1 প্লাস কস এক্স দিয়ে ওপর নিচে গুণ করে দিলেও হয়ে যাবে। তাছাড়া আমি এখানে ফর্মুলা ব্রেক করলেও হবে। ফর্মুলা ব্রেক করলে কি করে হবে, এটা সাইন এক্সের ফর্মুলা হয়ে যাবে 2 সাইন x/2 ইন্টু কস x/2, এটা ফর্মুলা অ্যাকচুয়ালি গুণিতক অংশকোণের ফর্মুলা। আর 1 মাইনাস কস এক্সের ফর্মুলা হয়ে যাবে কত, 2 সাইন স্কোয়ার x/2 dx। এখানে 2 কেটে যাবে, একটা সাইন কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, পড়ে থাকবে কস x/2 ডিভাইডেড বাই সাইন x/2 dx। তাহলে পড়ে থাকবে কত, cot x/2 dx। এবার নিচের ডেরিভেটিভের রেজাল্ট যদি ওপরে প্রেজেন্ট থাকে তাহলে আমার এটা করার দরকার নেই, বা cot x এর যদি ইন্টিগ্রেশনের ফর্মুলা মনে আছে তাহলে তো খুব ভালো ব্যাপার, লগ মড সাইন এক্স হয়ে যেত, সাইন x/2 প্লাস সি, কিন্তু ডেরিভেটিভের রেজাল্ট তো ডিভাইডেড বাই করতে হবে, ডিভাইডেড বাই 1/2। তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে যাবে 2 log mod সাইন x/2 প্লাস সি। আর যাদের এটা বোঝা গেল না, অ্যাকচুয়ালি আমি কী করলাম, কট এক্সের ইন্টিগ্রেশন হয়ে যায় লগ মড সাইন এক্স, এটা সবারই জানা। অসুবিধা হচ্ছে এটা, এবার মেন ফাংশনের ইন্টিগ্রেশন করার পর তারপরে ভেতরের ফাংশনের যে ডেরিভেটিভের রেজাল্ট সেটা ডিভাইডেড বাই হতে হবেই, মাস্ট, তাছাড়া অসম্ভব ব্যাপার রেজাল্টটা। আচ্ছা, নিচের ফাংশন ডেরিভেটিভ ওপরে প্রেজেন্ট থাকা মানে কি 1/2 তো থাকতে হবে এখানে, তাহলে নিশ্চয়ই 1/2 নিচে আসতে হবে, তবে তো 1/2 আসবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে এটা অন্যভাবে করতে পারতাম, কীভাবে, 1 প্লাস কস এক্স রয়েছে 1 মাইনাস সাইন এক্স দিয়ে, এই 1 প্লাস মাইনাস কস এক্স রয়েছে 1 প্লাস কস এক্স দিয়ে ওপর নিচে গুণ করলেও অঙ্কটা হতো। তো এটাই বেসিক্যালি বেশি সোজা দুটার থেকে, তাই এটাই করলাম আমি। দেখো পরের প্রবলেম কি বলে দিয়েছে। আচ্ছা, পরের প্রবলেমটা দেখো, এটা আমায় প্রমাণ করতে দিয়েছে, তাই না? এটা যদি প্রমাণ করতে দেয় তাহলে প্রবলেমটা কিভাবে করব, প্রবলেমটা বেসিক্যালি কিছুই না, এখানে রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি, ইন্টিগ্রেশন a টু b f অফ a প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। তাহলে আমি এখানে যদি ধরি a প্লাস বি
প্লাস এক্স ইজিক্যালস টু বি সরি মাইনাস এক্স ইজিক্যালস টু জেড, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছি, ডিআইএফএফ উইথ রেসপেক্ট টু এক্সের সাহায্যে এটা জিরো, এটা মাইনাস এক্সের সাপেক্ষে তো এটা 1 হয়ে যাবে ইজিক্যালস টু ডিজেড বাই ডিএক্স। তাহলে ডিএক্স যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে মাইনাস ডিএক্স ইজিক্যালস টু ডিজেড, তাহলে ডিএক্স ইজিক্যালস টু কত পেয়ে যাচ্ছি, মাইনাস অফ ডিজেড। ওকে, তাহলে এখানে দেখো যদি আচ্ছা এর সাথে সাথে আমাকে লিমিটটাও চেঞ্জ করতে হবে। দেখো লিমিটটা যদি চেঞ্জ করে ফেলি তাহলে কি পাচ্ছি, এক্স ছিল আগে এখন জেডে পরিণত করছি, এক্স যখন এ ছিল তখন জেড কত হচ্ছে, এক্স যখন বি ছিল তখন জেড কত হচ্ছে। এক্স যখন এ ছিল তাহলে এ থাকলে এ এখানে পুট করলে এ কেটে যাবে, বোঝা যাচ্ছে। এ যদি এখানে পুট এক্সের জায়গায় পুট করছি, আগে এক্সের জায়গায় এ ছিল, এ যদি পুট করি এ কেটে যাবে, তাহলে জেড ইজিক্যালস টু বি পড়ে থাকবে, যদি বি পুট করি তাহলে বি কেটে যাবে, তাহলে এ পড়ে থাকবে। তাহলে লিমিটটা যখন চেঞ্জ করছি তখন এটা হয়ে যাবে কত, যখন আগে এ ছিল এখন বি আছে, আগে এটা বি ছিল এখন এ আছে, আর এফ অফ এই পুরোটাকে জেড লেট করেছি, আর ডিএক্স সমান হয়ে যাবে তো মাইনাস অফ ডিজেড, অ্যাকচুয়ালি মাইনাস অফ ডিজেড। তাহলে মাইনাসটা বাইরে বের করলে কত হয়ে যাবে, বি টু এ এফ অফ এক্স এফ অফ জেড ডিজেড। তাহলে পরের লাইনে লিমিটটাকে যদি উল্টে দিই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে সেটা এ টু বি এফ জেড ডিজেড হয়ে যাবে। তো জেডের জায়গায় যদি এক্স লিখতে চাই তাহলে এক্স আমি খুব সহজেই লিখতে পারি, কারণ এক্স থাকলে কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে এফ এক্স ডিএক্স ইজিক্যালস টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বোঝা গেছে, এটা তো লেফট হ্যান্ড সাইড ছিল। আচ্ছা পরের প্রবলেম দেখো কি বলে দিয়েছে। তাহলে দেখো পরের কোশ্চেন কি বলে দিয়েছে, পরের কোশ্চেন বলে দিয়েছে এই একটা অপেক্ষক এর কোনো চরম বা অবম মান থাকবে না। তাহলে চরম আর অবম মান বের করতে যখন চরম অবম শুনবে কিছু চোখ বন্ধ করে একদম ডবল ডিফারেন্সিয়েশনটা রেজাল্টটা বের করে নেবে। তাহলে এফ ড্যাশ এক্সের রেজাল্ট কত হয়ে যাবে, 3x² প্লাস এই রেজাল্টটা হয়ে যাবে 1। ওকে, এগেন ডিফারেন্সিয়েশন যদি করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এফ ডাবল ড্যাশ এক্সের রেজাল্ট হয়ে যাবে 3 তো রয়েছে, 2 আগে সামনে চলে আসলো, 3 নিজের মতো থেকে গেল, 2 সামনে আসলো, x⁻2 - 1 মানে হয়ে যাবে এটা 1 + 0। এই রেজাল্টটা পড়ে থাকলো, এফ ডাবল ড্যাশ এক্সের রেজাল্ট পড়ে থাকলো 6x। এবার চরম বা এফ এক্সের চরম বা অবম মানের জন্য কি লিখতে পারি, জন্য এফ ড্যাশ এক্সটা রেজাল্ট 0। তাহলে এফ ড্যাশ এক্স কত পেয়েছি, 3x² + 1 = 0। তাহলে পরের লাইনে আমি কি লিখতে পারবো, 3x² = -1, তাহলে x² = -1/3, তাহলে x = √1/3। তাহলে x এর যে রেজাল্ট রয়েছে সেটা কোথায় রয়েছে, এটা জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার সি। অ্যাকচুয়ালি সি হচ্ছে জটিল সংখ্যা, এটা একটু দাঁড়িয়ে দেওয়া হয়। সি হচ্ছে জটিল সংখ্যা, কোনো বাস্তব মান নেই। তাই আমি বলতে পারি এক্স যেহেতু ডাজ নট বিলংস টু বাস্তব সংখ্যা সেটে, তাহলে আমি বলতে পারবো যে এফ এক্স এর কোনো চরম বা অবম মান থাকতে পারে না, কারণ এক্স এর কোনো মান পাচ্ছি না, তো পারে না। এক্স এর এমন কোনো মান পাচ্ছি না যার জন্য এফ ড্যাশ এক্স 0 হচ্ছে, যে কারণের জন্য অপেক্ষকটির চরম বা অবম মান কিছুই থাকবে না। ওকে, পরের প্রবলেম দেখি কি বলে দিয়েছে। আচ্ছা দেখো পরের প্রবলেম কি বলে দিয়েছে, এই রেজাল্টটা, এই বিন্দুটি এর সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব। তাহলে সরলরেখাটা যদি এইটা হয়ে যায়, সরলরেখা এটা মানে সরলরেখার দিক অনুপাতগুলো জানা আছে আমার, দরকার নেই দিক অনুপাতগুলো জানার। আমার এই বিন্দুটা হচ্ছে, এই বিন্দুটা দিয়ে দিয়েছে কত 1,6,3, এই বিন্দুর একটা নাম দিয়ে দিই পি। তাহলে পি বিন্দু যতটা দূরত্বে রয়েছে
এটা যদি একটা আয়না বা মিরর হয়ে থাকে তাহলে প্রতিবিম্ব ঠিক ততটাই দূরত্ব অবস্থান করবে। আশা করি এক হয়েছে, ও মোটামুটি এক হয়েছে, কিউ এক দূরত্ব অবস্থান করবে। তাহলে আমি কিভাবে বলতে পারি বলো তো এই রেজাল্টটা? এই রেজাল্টটা আমি বলতে গেলে তো 2 মার্কসের প্রবলেম অনেক বড় হয়ে যাবে মনে হচ্ছে। 2 মার্কসের প্রবলেমে এই প্রবলেমটা দিয়ে দিয়েছে, এটাই হচ্ছে প্রবলেম। এই কোশ্চেন এরকম দিয়ে দিলে প্রবলেম হয়ে যাবে লেন্দি। ওকে, আচ্ছা দেখো কোনো উপায় নেই, এই অঙ্কটা এইভাবেই করতে হবে। কেমনভাবে করতে হবে? একটু লেন্দি হবে, কিছু করার নেই এটা। তাহলে এই এক্স ডিভাইডেড বাই 1, ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, জেড মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ইজিকাস টু ল্যামডা ধরে নিতে হবে। ধরে নিই, তাহলে এইটা সমান এটা সমান এটা সমান ল্যামডা যদি হয় তাহলে এক্স বাই 1 ইজিকাস টু ল্যামডা। কোশ্চেন সিলেকশনটাও একটা বিশাল বড় পয়েন্ট হয়ে থাকে। এই অঙ্কটা এতটাই বড় হবে যেটা 2 মার্কসের দেওয়া সাজে না। ল্যামডা, তাহলে এক্স ইজিকাস টু ল্যামডা, ওয়াই ইজিকাস টু দেখতে পাচ্ছি 2 ল্যামডা, আর -1 এদিকে ছিল, তাহলে ওয়াই ইজিকাস টু হয়ে যাবে 2 ল্যামডা প্লাস 1। একই রকমভাবে জেড মাইনাস 2 ইজিকাস টু 3 ল্যামডা, তাহলে জেড ইজিকাস টু 3 ল্যামডা প্লাস 2। তাহলে এই যেটা বের করলাম সেটা হয়ে যায় সরলরেখার সাধারণ স্থানাঙ্ক। সরলরেখাটির সাধারণ স্থানাঙ্ক কত হয়ে যাবে? এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে ল্যামডা কমা 2 ল্যামডা প্লাস 1 কমা 3 ল্যামডা প্লাস 2। এটা হয়ে যাবে সাধারণ স্থানাঙ্ক। সাধারণ স্থানাঙ্ক মানে যে কোনো একটা বিন্দু হতে পারে, ল্যামডার বিভিন্ন মানের জন্য স্থানাঙ্কগুলো চেঞ্জ হতে থাকছে এরকম এরকম করে। তাহলে আমি ধরে নিলাম এই বিন্দুটা যদি ডি হয়ে থাকে, ধরি ল্যামডার কোনো একটা ভ্যালুর জন্য ডি এর স্থানাঙ্ক হচ্ছে এইটা ল্যামডা কমা 2 ল্যামডা প্লাস 1। আমি জানি না ল্যামডার ভ্যালু কি, আমি তো ধরে নিলাম এটা ল্যামডার কোনো একটা মানের জন্য ডি সমান এই রেজাল্টটা। ডি এর স্থানাঙ্ক হবে অ্যাকচুয়ালি, ডি এর স্থানাঙ্ক এটা হচ্ছে, ডি হয়ে থাকে তাহলে ডি এর স্থানাঙ্ক এইটা। তাহলে ডি এর কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে এই যে পিডি দেখতে পাচ্ছি, পিডি এর দিক অনুপাত বের করতে পারবো, তাহলে দিক অনুপাতটা আমার কত হবে? x2 মাইনাস x1 করলে ল্যামডা মাইনাস 1 কমা 2 ল্যামডা প্লাস 1 মাইনাস 6 কমা 3 ল্যামডা প্লাস 2 মাইনাস 3। তাহলে রেজাল্টটা হয়ে যাবে ল্যামডা মাইনাস 1, 2 ল্যামডা মাইনাস 5, 3 ল্যামডা মাইনাস 1। আবার সরলরেখার দিক অনুপাত, এটা যদি L1 L সরলরেখা হয় তাহলে L সরলরেখাটির দিক অনুপাত দিয়ে দেওয়া আছে, এইটা হয়ে যায় 1 2 3 হয়ে যাবে, 1 2 3 হয়ে যাবে এই সরলরেখার দিক অনুপাত। সরলরেখার দিক অনুপাত আমার জানা আছে, অনুপাত কত? 1 2 3। তাহলে শর্তানুসারে একটা সরলরেখা আর একটা সরলরেখার সাথে যদি লম্ব হয়, পিডি আমি সরলরেখা ভেবে নিয়েছি, L1 এটা সরলরেখা, এর দিক অনুপাত আমি পেয়ে গেছি এই রেজাল্টটা ল্যামডা মাইনাস 1 2 ল্যামডা মাইনাস 5 3 ল্যামডা মাইনাস 1। ওকে, আবার ডি এর স্থানাঙ্কটা লিখিনি, এখানে ডি এর স্থানাঙ্ক পেয়ে গেছি ডি 2 ল্যামডা প্লাস 1 3 ল্যামডা প্লাস 2 এই রেজাল্টটা। এবার পিডি এর দিক অনুপাত এত, এই সরলরেখার দিক অনুপাত এত, তাহলে পিডি কি হয়ে যাচ্ছে? পিডি লম্ব পারপেন্ডিকুলার এল। যদি এটা হয়ে থাকে তাহলে শর্তানুসারে আমি কি বলতে পারবো? A1 A2 তাদের দিক অনুপাতগুলির গুণফলের যোগফল 1 ইন্টু প্রথমটা ইন্টু প্রথমটার সাথে গুণ হবে ল্যামডা মাইনাস 1 প্লাস দ্বিতীয়টা ইন্টু দ্বিতীয়টার সাথে গুণ হবে 2 ল্যামডা মাইনাস 5 প্লাস তৃতীয়টার সাথে গুণ হবে 3 ইন্টু 3 ল্যামডা মাইনাস 1 ইজিকালস টু 0 হবে। এবার ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করো, আমি একবারই করে দিচ্ছি। ল্যামডা 4 3 যা 9 9 10 এক 14 ল্যামডা ইজিকালস টু 10 13 14 ইজিকালস টু হয়ে যাচ্ছে 14। তাহলে আমি পেয়ে যাচ্ছি ল্যামডা ইজিকালস টু কত? 1। যেই ল্যামডা ইজিকালস টু 1 পেয়ে গেলাম, তাহলে বিন্দুটা আমাকে এক ফোঁটা ভাবতে সময় লাগলো না যে এই বিন্দুটার রেজাল্টটা কত হবে। এখানে ল্যামডার জায়গায় যদি 1 বসিয়ে দিই তাহলে ডি এর স্থানাঙ্কটা হয়ে যাবে 1 1 বসালে এটা 3 1 বসালে এটা 5।
আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায়, আর একটা ছোট্ট জায়গা লাগবে, যেহেতু আমার এখানে জায়গা নেই, আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই, তারপরে আমি দেখাচ্ছি এই পর্যন্ত করার পরে কি হবে। দেখো, এই পর্যন্ত করার পর আমরা কি করব, আমাকে কিউ এর স্থানাঙ্ক বের করতে হবে। বাকিটা শব্দ বেরিয়ে গেছে। কিউ এর স্থানাঙ্ক আমি ধরে নিলাম x2, y2, z2। তাহলে আমার যে এখানে সরলরেখাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে p, যেটা দেওয়া আছে 163। আমি এরকম করেছিল, এরকম করে নিলাম। আচ্ছা, কিউ আমাকে বের করতে হবে, যেটা হচ্ছে x2, y2, z2। আর এখানে যেটা ডি এর স্থানাঙ্ক পেয়ে গেছি আমি 135। তাহলে এটা 1:1 অনুপাতে ডি কি করছে, 1:1 অনুপাতে পি কিউকে বিভক্ত করছে। তাহলে ডি এর স্থানাঙ্ক আমার কত হওয়া উচিত, x2 প্লাস x1 ডিভাইডেড বাই 2, y2 প্লাস y1 ডিভাইডেড বাই 2, z2 প্লাস z1 ডিভাইডেড বাই 2। কিন্তু শর্তানুসারে এই রেজাল্টগুলো, তো এগুলো হওয়া উচিত x2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকালস টু 1। তাহলে x2 প্লাস 1 ইজ ইকালস টু 2। তাহলে x2 ইজ ইকালস টু কত হয়ে যাবে, 2 মাইনাস 1, 1। একই রকমভাবে এইটা সমান এইটা, স্থানাঙ্ক দুটো তো সেম। তাহলে y2 প্লাস 6 ডিভাইডেড বাই 2 ইজ ইকালস টু 3, y2 প্লাস 6 ইজ ইকালস টু 6। তাহলে y2 ইজ ইকালস টু 0। অ্যান্ড একই রকমভাবে z2 প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকালস টু 5, z2 প্লাস 3 ইজ ইকালস টু 10, z2 ইজ ইকালস টু 3 দিয়ে চলে গেলে 7। তাহলে কিউ এর স্থানাঙ্ক যেটা চেয়েছিল আমায়, সেই স্থানাঙ্কটা হয়ে গেল 1,0,7। ওকে, আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায়, পরের প্রবলেমটা দেখব। আচ্ছা দেখো, পরের কোশ্চেন কি বলে দিয়েছে। পরের কোশ্চেন আমাকে বলে দিয়েছে এই রেজাল্টটা, যে একটা সমতল এই বিন্দুগামী। তাহলে কোশ্চেনটা যদি আমি দেখো একটু ভাবি, তাহলে এই হচ্ছে সমতল, একটা সমতল, আর এই হচ্ছে আমার আর অ্যানাদার একটা সমতল। বোঝা যাচ্ছে কি না দেখো, এই হচ্ছে অ্যানাদার একটা সমতল। এই সমতল দুটোর সঙ্গে অন্য একটা সমতল যদি ছেদবিন্দুটি পাস করে থাকে, তাহলে এটা তো এরকমভাবে করলে তো বোঝা যাবে না। এটা দেখো, চেষ্টা করছি বোঝানোর। এই অন্য একটা সমতল এটা দিয়ে পাস করেছে, এটা একটু অ্যাঙ্গেল হতো তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এটা সমতল, এই দুটো সমতলের মধ্যে থেকে অন্য একটা সমতল পাস করেছে। এই সমতলটা কিনা বলে দিয়েছে যে 3, 2, -1 বিন্দুগামী। তাহলে এই সমতলটার সমীকরণ হয়ে যাবে প্রথম সমতল -9 করে নিলাম, 9টা ওইদিকে নিয়ে চলে গেলাম, প্লাস ল্যামডা ইন্টু দ্বিতীয় সমতল 4x মাইনাস 5y মাইনাস 4z মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। বোঝা গেছে। যেহেতু এই সমতলটি এই বিন্দুগামী, লিখব যে দুটি সমতলের ছেদবিন্দুগামী সমতলের সমীকরণ, এটা লিখব। এটা 1 নম্বর নাম দিয়ে দাও, এটা 2 নম্বর নাম দিয়ে দাও, সেটাও করতে পারো। 1 ও 2 এর ছেদবিন্দুগামী সমতলের সমীকরণ হচ্ছে এটা। ওকে, যদি সমীকরণ এটা হয়, তাহলে এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিলাম। এই 1 নম্বর সমতলটি এই বিন্দুগামী, বলতে পারি 1 নম্বর সমতলটি কি হবে, 3, 2, -1, 3, 2, -1 বিন্দুগামী। তাহলে অতএব আমি বলতে পারি যে 3, 2, -1 বিন্দুটি 1 নম্বর সমতলকে স্বতঃসিদ্ধ করবে। যদি স্বতঃসিদ্ধ করে, তাহলে আমি বলবো যে বিন্দুটা সমতলের উপর বসিয়ে দেবো। দেখো 2 ইন্টু 3 বসে যাবে। এক্সের জায়গায় এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে এক্সের জায়গায় এক্স বসবে, ওয়াইয়ের জায়গায় ওয়াই বসবে, জেডের জায়গায় জেড বসবে,
প্লাস 9 প্লাস ল্যামডা ইন্টু এক্সের জায়গায় এক্স বসবে, ওয়াইয়ের জায়গায় ওয়াই বসবে, আর জেডের জায়গায় জেড বসবে, -1 ইজিক্যালস টু 0। তাহলে রেজাল্টটা যদি ক্যালকুলেশন করি তাহলে 3 2 6 প্লাস 2 মাইনাস 2 প্লাস 9 এই রেজাল্টটা পেয়ে যাচ্ছি, প্লাস ল্যামডা ইন্টু এখানে পেয়ে যাচ্ছি 4 3 12 -10 প্লাস 4 -1 ইজিক্যালস টু 0। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 2 2 কেটে যাচ্ছে, তাহলে 6 প্লাস 9 ইজিক্যালস টু হয়ে যাবে 15 প্লাস ল্যামডা ইন্টু এই রেজাল্টটা হয়ে যাবে 12 minus 10 is equals to 2, 2 minus 1 1 is equals to 5 is equals to 0। তাহলে আমি বলতে পারি 5 lambda is equals to 15 lambda is equals to -15, তাহলে -3 lambda is equals to -3। অ্যাকচুয়ালি পেয়ে গেলাম কি lambda is equals to -3। তাহলে সেই ল্যামডার ভ্যালু যদি আমি 3 বসিয়ে দিই তাহলে সমীকরণটা আমি পেয়ে যাব। তাহলে এই পর্যন্ত করো, তারপর আমি বলে দিচ্ছি কি হচ্ছে না হচ্ছে। এরপরে কি করব, ল্যামডার ভ্যালু যে -3 বেরিয়েছিল, ল্যামডা ইজ ইকুয়ালস টু -3 এখানে বসিয়ে দিলাম, তাহলে 2x প্লাস ওয়াই প্লাস 2z -9 -3 4x মাইনাস 5y মাইনাস 4z -1 ইজ ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করলে দেখি কি হচ্ছে, 2x প্লাস ওয়াই প্লাস 2z -9 মাইনাস 12x মাইনাস প্লাস 15y মাইনাস 12 মাইনাস মাইনাস প্লাস 12z প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। এবার ক্যালকুলেশন করলে দেখি কি হচ্ছে, x মাইনাস তাহলে -10x, y ক্যান্সেল আউট করলে প্লাস 16x, এখানে z অ্যাড করলে প্লাস 14z, 3 করলে -6 ইজ ইকুয়ালস টু 0। যদি ক্যান্সেল আউট করতে চাই তাহলে 2 দিয়ে ডিভাইডেড করতে পারি, 2 -2 দিয়ে ডিভাইডেড করে দিলাম, তাহলে হয়ে যাবে এটা 5x, এটা -8, এটা x হবে না, এটা y হবে 8y মাইনাস 7z -3 ইজ ইকুয়ালস টু 0। এটাই হয়ে যাবে আমার ওই সমতলটার সমীকরণ, যেটা কিনা ওই দুটি সমতলের ছেদ বিন্দু দিয়ে পাস করেছে এবং এই বিন্দুগামী। ওকে, তাহলে করে ফেলো, পরের প্রবলেম দেখি কি বলছে। আচ্ছা দেখো, এখানে অর্ধেক জিনিসপত্র বলে দিয়েছে, তোমাকে বাকিটা বের করতে হবে। কি বের করতে হবে? প্রবাবিলিটি অফ E2 বের করতে হবে। আচ্ছা, স্বাধীন মানে এই ব্যাপারটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ E1 ইন্টারসেকশন E2, এই রেজাল্টটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ E1 ইন্টু প্রবাবিলিটি অফ E2, এই রেজাল্টটা এটা হয়ে যায়। তাহলে এখানে আমি আরও জিনিস ব্যবহার করতে পারি। ওখানে দেখো, ওখানে আমাকে বলে দিয়েছে ইউনিয়ন, তাহলে প্রবাবিলিটি অফ E1 ইউনিয়ন প্রবাবিলিটি অফ E2কে আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ E1 প্লাস প্রবাবিলিটি অফ E2 মাইনাস প্রবাবিলিটি অফ E1 ইন্টারসেকশন E2। আবার E1 ইন্টারসেকশন E2 রেজাল্টও জানা আছে। আচ্ছা, আমি রেজাল্টগুলো আরেকবার যদি লিখে নিই, E1 ইউনিয়ন E2, এই রেজাল্টটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ E1 plus probability of E2 minus probability of E1 into probability of E2। তাহলে এখানে দেখো, ইউনিয়নের রেজাল্ট আমি কি দেখতে পাচ্ছি? ইউনিয়নের রেজাল্টটা দেখতে পাচ্ছি 0.60। E1 এর রেজাল্ট কত দেখতে পাচ্ছি? 0.35। E2 এর রেজাল্ট কত দেখতে পাচ্ছি? E2 তো বের করতে হবে, probability of E2 বের করতে হবে। আর E1 এর রেজাল্ট তো আমার জানা আছে 0.35 ইন্টু প্রবাবিলিটি অফ E2 তো বের করতে হবে E2। তাহলে আমি এক কাজ করি, এটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে 0.60 মাইনাস 0.35 ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ E2 মাইনাস প্রবাবিলিটি অফ E2 ইন্টু 0.35। এখানে লক্ষ্য করো, এখানে আমি কি করতে পারি, এখানে আমি এটা কমন নিয়ে নিতে পারি। কোনটা? এটা করলে তো আমি খুব সহজেই বুঝতে পারছি 0.25 হবে। আর এখানে প্রবাবিলিটি অফ E2 যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 1 মাইনাস 0.35। ওকে, আর 1 মাইনাস 0.35 কথাটা মানে হচ্ছে 25 ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ E2 0.65। তাহলে এটা ডিভাইডেড করে দিলে 0.25 ডিভাইডেড বাই 0.65, তাহলে পয়েন্ট তুলে দিলাম, 5 ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ E2।
তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 5 যা 25, 5 13 যা 65, তাহলে আমি দেখতে পাচ্ছি প্রবাবিলিটি অফ E2 এর রেজাল্টটা যেটা হয়ে যাচ্ছে 5/13, এটাই হয়ে যাবে আমার ফাইনাল অ্যান্সার। ওকে, তাহলে লাস্ট প্রবলেম পড়ে আছে, পরের দাগের প্রবলেমটা দেখি এটা করে নিই। আচ্ছা, পরের প্রবলেম দেখো কি বলে দিয়েছে। পরের প্রবলেম বলে দিয়েছে এই রেজাল্টগুলো বলে দিয়েছে, তোমাকে প্রমাণ করতে হবে ওই রেজাল্টটা। আচ্ছা, তার আগে দেখে নাও, এ যদি একটা ইভেন্ট, সেটাকে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার এই দুটো দেখো একদমই পৃথক সেট, কেন? কারণ এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ অ্যান্ড বি একসাথে নিচ্ছি আর এ আর বি বাদ দিয়ে বাকি সবগুলোকে একসাথে নিচ্ছি। তাহলে দুটো কাজ কি একই হচ্ছে না তো, তাহলে দুটো আলাদা ঘটনা। আর আলাদা ঘটনা হলেই প্রবাবিলিটি রেজাল্ট কত হয়ে যায়? প্রবাবিলিটি রেজাল্ট প্লাস যোগ আকারে হয়ে যায় এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার রেজাল্টটা দেখো, এই প্রবাবিলিটি রেজাল্ট তো কখনো 0 থেকে ছোট হতে পারে না। তাহলে 0 থেকে যদি ছোট না হয়, এখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টকে আমার দরকার নেই যদিও, তাহলে এই রেজাল্টটা তো 0 থেকে বড় হবে। এই রেজাল্টটা যদি 0 থেকে বড় হয়, তাহলে লক্ষ্য করো এখানে এর মানটা 0 থেকে বড় হওয়ার জন্য, 0 হলে তো আলাদা ব্যাপার, 0 থেকে যেহেতু বড় হচ্ছে, তাহলে এইখানে তুমি সেই জিনিসটাকে বাদ যদি দিয়ে দিই, তাহলে এই রেজাল্টটাতে কে বড় হবে বলো দেখি, কে বড় হয়ে যাবে? সমান তখনই হচ্ছে যখন এটার সঙ্গে কিছু একটা যোগ করছি, 0 থেকে বড় একটা কিছু যোগ করছি। তাহলে 0 থেকে বড় কিছুকে যদি সরিয়ে দিই, তাহলে কে বড় হবে? প্রবাবিলিটি অফ এ বড় হয়ে যাবে। প্রবাবিলিটি অফ এ সেটা বড় হয়ে যাবে কার থেকে? এটার থেকে। কেন? এটা সমান হচ্ছিল তখনই যখনই কিছু একটা 0 থেকে বড় সংখ্যা যখন যোগ করছি। যোগ না করলে এই জিনিসটা ছোট হয়ে যাবে। এবার ছোট হলে দেখো এই রেজাল্টটা দেখতে পাচ্ছি, প্রবাবিলিটি অফ এ রেজাল্ট গ্রেটার দেন হয়ে যাবে এই রেজাল্টটার সঙ্গে, এই রেজাল্টটার থেকে। তাহলে এরপরে আমি বলতে পারছি, উল্টোভাবে বলতে পারবো যে এ ইন্টারসেকশন বি এর রেজাল্টটা লেস দেন ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ। আর পরের লাইনে বলতে পারবো যেহেতু লেস দেন এ ইন্টারসেকশন বি, লেস দেন মানে এই রেজাল্টটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ, মানে তো এর থেকে ছোট। আচ্ছা, আমাকে বের করতে বলেছে এই রেজাল্টটা, তাহলে প্রবাবিলিটি অফ বি কন্ডিশন এর এই রেজাল্টটা সমান কত হয়ে যায়? এই রেজাল্টটা সমান হয়ে যায় প্রবাবিলিটি অফ বি নিচে থাকবে, ওপরে থেকে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। দেখো এ ইন্টারসেকশন বি এর থেকে এ বড়, এ ইন্টারসেকশন এটার থেকে কে বড়? এ বড়, আর নিচে বি যেরকম রয়েছে সেটা বি তো থেকে গেছে। তাহলে আলটিমেট রেজাল্ট আমি বলতে পারি যে বি কন্ডিশন এর রেজাল্টটা লেস দেন ইজ ইকুয়ালস টু এ বাই বি। এটা থেকে তো এ বড় যদি হয়, তাহলে নিচেরটা তো বি একই রকম, এটা রেজাল্ট তো প্রবাবিলিটি অফ বি জানি, তাহলে তো কোনো সন্দেহ নেই। আশা করি বোঝা গেছে। আজকের ক্লাসে এই পর্যন্তই থাক। পরের ক্লাস থেকে আমি একদম পুরোপুরি প্রথম থেকে শুরু পর্যন্ত 1 মার্কসগুলো কমপ্লিট করব। ওকে, ঠিক আছে, পরের ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে।